হ্যালো, আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা খুবই ভালো আছো। তোমাদের পড়াশোনা খুব সুন্দরভাবে চলছে। তো আমরা আজকে থেকে এসএসসি পদার্থবিজ্ঞানের জন্য পুরো বইটার জন্য খুবই সুন্দর একটি প্লেলিস্ট করতে যাচ্ছি। মানে প্লেলিস্টটা শুরু করতে যাচ্ছি। এই প্লেলিস্টে এসএসসি পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদের হবে। এখানে এমসিকিউ, সিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, ম্যাথমেটিক্যাল প্রবলেম, একটু সহজ প্রবলেম, একটু কঠিন প্রবলেম, কনসেপচুয়াল ম্যাথ বা সকল কনসেপ্ট একদম পূর্ণাঙ্গভাবে এখানে পড়ানো হবে। তো এই প্লেলিস্টটা সবার জন্য উন্মুক্ত থাকবে। ইনশাল্লাহ এই প্লেলিস্টের মাধ্যমে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পদার্থবিজ্ঞানের ভীতিটা দূর করবে। তো আমরা আল্লাহর নামে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা শুরু করি। আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2, এসএসসি পদার্থবিজ্ঞানের কত চ্যাপ্টার 2 এখানে ফিজিক্স চ্যাপ্টার 2, এটা হচ্ছে গতি। এই চ্যাপ্টারটা হচ্ছে শুরু করতেছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন। ঠিক আছে, চলো শুরু করি। বিসমিল্লাহ। তো এই অধ্যায়ে এটা শুরু থেকে পড়তে হলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে অবস্থান বলতে কী বোঝায়। নর্মালি আমরা যে অবস্থান জিনিসটা বলতে আসলে আমরা কি বুঝি। দেখেন, আপনি যেখানে বসবাস করেন বা আপনি প্রতিনিয়ত যেখানে কর্মস্থল বা আপনার যেটা কর্মস্থল বা আপনি যেখানে কর্মরত থাকেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার অবস্থান কোথায়, তাহলে বলবেন যে আমি তো দিনের বেশিরভাগ সময়টা আমার কর্মস্থলে বা নির্দিষ্ট কোনো জায়গায় থাকি, তাহলে আমার অবস্থান ওইখানেই হবে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে বিষয়টা এমন না। পদার্থবিজ্ঞানের ভাষায় জিনিসটা একটু অন্যরকমভাবে সংজ্ঞায়িত করতে হবে। তো আমরা এখানে জিনিসটা লিখে দিছি যে পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান বলতে আসলে কি বোঝায়। তো যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর, অর্থাৎ একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে সেই জিনিসটা হচ্ছে অন্য একটা বস্তুর অবস্থান, দূরত্ব এবং দিক। ভালোভাবে বুঝেন, একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে অন্য আরও একটি বস্তুর অবস্থান, দূরত্ব ও দিকই পদার্থবিজ্ঞানে তার অবস্থান। চলুন এই জিনিসটা বোঝার জন্য আমরা সুন্দর একটা এক্সাম্পল দিই, বাস্তবসম্মত একটা এক্সাম্পল নিয়ে আসি। হ্যাঁ, তো ধরেন আপনি কোনো একটা ফ্রেন্ড আপনার বাসায় ঘুরতে আসবে। তো আপনার বাড়ির আশেপাশে এসে আর আপনার বাসাটা চিনতেছে না, বা আপনার কোনো একটা বন্ধু আজকে মাঠে খেলতে আসবে, সে মাঠটা চিনতেছে না, নতুন আসছে আপনাদের এলাকায়। তো কোনো একটা নির্দিষ্ট জায়গায় এসে আপনাকে ফোন করে বলতেছে যে বন্ধু, আর কত দূর, আর কত দূরে। তো সেই সময় আপনি অ্যান্সার দিলেন, ধরেন সেই সময় আপনি অ্যান্সার দিলেন যে 15 মিটার দূরে, 15 মিটার দূরে। তো আপনার বন্ধু আপনাকে আবার কোশ্চেন করলো, ধরেন করবে, আপনার বন্ধু আপনাকে আবার কোশ্চেন করবে যে আসলে কোথায় থেকে কোথায় থেকে 15 মিটার দূরে। এখন আপনার বন্ধু যদি একটা লোকেশন জানতে চায়, তাহলে আপনি কি জাস্ট 15 মিটার দূরে বললে হবে? আসলে কোথায় থেকে যে 15 মিটার এটা তো বলতে হবে, তাই না? কোথায় থেকে 15 মিটার এটা তো বলতে হবে। তো এটা আপনি বললেন, তো আপনার বন্ধু তখন আপনাকে ফোন করে বলছে কোথায় থেকে 15 মিটার দূরে। তো আপনি ঠিক তখন বললেন যে কলেজ মাঠ থেকে 15 মিটার দূরে আমার বাসা। কলেজ
মাঠ থেকে 15 মিটার দূরে, ঠিক আছে? তো তখন আপনার বন্ধু ফোনটা হঠাৎ করে কেটে দেওয়ার পর আবার বলবে, ইস, আচ্ছা, কোন দিকে 15 মিটার দূরে, এটা তো জিজ্ঞাসা করা হলো না। তখন আপনাকে আবার কল দিয়ে বলবে মামা, মানে বন্ধুরা তো নিজেদের আর কি একটু সুন্দরভাবে আদর যত্ন করে ডাকে যে মামা বলে। তো মামা, কোন দিকে আসলে 15 মিটার দূরে? 15 মিটার দূরে, ঠিক আছে? তো তখন তখন উত্তর দিছে যে পূর্ব দিকে, পূর্ব দিকে 15 মিটার দূরে। তাহলে দেখেন, আপনার বন্ধুকে যখন আপনি এই 3টা ইনফরমেশন খুব ভালোভাবে দিবেন, যে একটা নির্দিষ্ট, সে অজানা একটা জায়গায় আসছে, যে কত দূরে, কোথায় থেকে কত দূরে, এবং কোথায় থেকে কোন দিকে কত দূরে, এই 3টা বিষয় আপনাকে বলতে হবে, ঠিক আছে? এই যে এই যে আপনি দেখেন যে বস্তুর অবস্থান, দূরত্ব ও দিক, তাহলে কোথায় থেকে এটা অবস্থান, কত দূরে এটা, এবং কোন দিকে এটা, এই 3টা বিষয় যখন আপনার একদম পারফেক্টলি বলে দিবেন, তখন আপনার একটা অবস্থান বা একটা নির্দিষ্ট কোনো বস্তুর জায়গা বা অবস্থান কি হবে, পরিপূর্ণতা লাভ করবে। তো পদার্থবিজ্ঞানের ভাষায় এইটাকে, এই 3টার সমন্বয়ে যে একটা নির্দিষ্ট স্থানকে মানে সিলেক্ট করা যায়, সেটাকে বলা হয় হচ্ছে অবস্থান। তো এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, দেখেন, সেটা হচ্ছে যে এই যে কোথায় থেকে 15 মিটার দূরে, এইটাকে কোথায় থেকে 15 মিটার দূরে, এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয়, এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় খুব সুন্দর একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো। এই যে কোন জায়গাটার সাপেক্ষে, একটা জায়গাকে ফিক্স করে আসছেন না, কোন জায়গার সাপেক্ষে আপনি 15 মিটার নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করলেন, এই যে যে জায়গাটার সাপেক্ষে, ওইটাকে বলা হয় হচ্ছে কি, প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো। আর দেখেন, আরেকটা বিষয় হচ্ছে, এই প্রসঙ্গ কাঠামোটা, এই প্রসঙ্গ কাঠামোটা যে পয়েন্টে অবস্থিত, অবস্থিত তাকে তাকে প্রসঙ্গ বিন্দু বলে। প্রসঙ্গ বিন্দু বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। হুম, এইটুকু আশা করতেছি আপনাদের ক্লিয়ার, যতটুকু বলা হয়েছে, হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়, তাহলে আমরা অবস্থান বিষয়টা একদম ক্লিয়ার। এবার আমরা আস্তে আস্তে যে প্রসঙ্গ কাঠামো কী জিনিস, প্রসঙ্গ বিন্দু কী জিনিস, এগুলো আমরা একটু দেখবো। তাহলে পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এইবার দেখেন, আমরা যে জিনিসটা এবার পড়ব সেটা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, তাহলে এখানে 2টা দেখেন সংজ্ঞা দেওয়া আছে, একটু পড়ি আমরা। যে যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে, মানে একটা দৃঢ় বস্তু, এই যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে কি বলে, প্রসঙ্গ কাঠামো বলে। অথবা এই মহাবিশ্বে কোনো বস্তুর সাথে বস্তুর অবস্থান নির্দেশের জন্য একটি দৃঢ় কাঠামোকে স্থির কাঠামো হিসেবে ধরা হয়, এই দৃঢ় কাঠামোকে প্রসঙ্গ কাঠামো বলে। হ্যাঁ, আপনারা যেটা ইচ্ছা সেই সংজ্ঞাটা পরীক্ষায় লিখতে পারেন, বাট আমি 2টা সংজ্ঞা লিখেছি কারণ হচ্ছে জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্য। হ্যাঁ, অর্থাৎ যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে, যে দৃঢ় বস্তুটা সাথে তুলনা করে আপনি বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। ঠিক এই যে আগের এক্সাম্পলে এই যে যে জায়গাটার আপনি অবস্থান কি করলে, এই জায়গাটা সিলেক্ট করে আপনি কি করলেন,
একটা জায়গায় গেলেন না, এই যে যার সাপেক্ষে গেলেন, যে জায়গাটার সাপেক্ষে গেলেন, সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, ওকে। এবার প্রসঙ্গ কাঠামো হচ্ছে কয় প্রকার? প্রসঙ্গ কাঠামো তিন প্রকার। এক হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, তিনমাত্রিক। আচ্ছা, একমাত্রিক কি? একমাত্রিক হচ্ছে যে কোনো একটা কাঠামো বা কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর বা কোনো একটা বস্তুর অবস্থান নির্দেশের জন্য একটা শর্ত প্রযোজ্য হয়, বা যে কোনো একদিকে যেতে হয়, তাহলে সেটা একমাত্রিক। যদি দুইটা শর্ত প্রযোজ্য হয়, বা এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, বা পূর্ব দিকে পশ্চিম দিকে, দুই দিকে যেতে হয় দুইবার, তাহলে দ্বিমাত্রিক। এবং তিন দিকে যদি উঠতে হয় বা তিন দিকে যদি যেতে হয়, তাহলে সেটা হবে কি? ত্রিমাত্রিক। হ্যাঁ, তো আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক তিনটা প্রসঙ্গ কাঠামো একটু ছোট্ট ছোট্ট করে দেখব। হ্যাঁ, চলুন শুরু করি। তো প্রথমে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আর একটা ছোট্ট এক্সাম্পল দেখে আসি। চলুন। আচ্ছা, এইখানে এই যে মূল বিন্দুটা আছে, এটাকে বলা হয় মূল বিন্দু। এই মূল বিন্দুর কাজ কি? এই মূল বিন্দুর কাজ হচ্ছে কোনো একটা বিন্দুর বা কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয়ের সময় সব সময় এই বিন্দুটার সাপেক্ষে আমরা হিসাব করব। এই যে এই বিন্দুটা, এই বিন্দুর সাপেক্ষে আমরা হিসাব করব। তো এবার আমরা ধরলাম যে আমরা একটা বিন্দু, এই বিন্দুর অবস্থানটা জানতে চাচ্ছি, পি বিন্দু। তাহলে এটা অবস্থান জানার জন্য আমাদের কি করতে হচ্ছে? আমি ধরলাম যে এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে কি? ধনাত্মক এক্স অক্ষ। তাহলে দেখেন তো, এই বিন্দুটাতে আসার জন্য আমার কি দরকার হচ্ছে? এই বিন্দুটাতে আসার জন্য আমার এই এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব কি করতে হচ্ছে? অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমার কি এক্স অক্ষ বরাবর বাদে, ওপরে, নিচে বা ওয়াই অক্ষ বরাবর অন্য কোনো দিকে যেতে হয়েছে? জাস্ট ধরেন যে এখান থেকে এখানে আমার 3 মিটার যেতে হয়েছে, 3 মিটার। তাহলে এই যে আমি একটা নির্দিষ্ট দিকে কি করলাম, 3 মিটার গেলাম, এটা হচ্ছে একমাত্রিক। একবার আমরা একদিকে গিয়ে বিন্দুটা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা দ্বিমাত্রিক দেখব। দ্বিমাত্রিক জিনিসটা কেমন দেখেন। এইদিকে একটা, আচ্ছা, তারপর এইদিকে আমরা এদিকে একটা দেখবো। হ্যাঁ, তো আমরা একটা বিন্দুকে মূল বিন্দু বলতে কি আবারও বললাম, এই বিন্দুর সাপেক্ষে আমরা সকল বিন্দুর অবস্থানটা হিসাব করে থাকি। তাহলে দেখেন, এবার একটা নির্দিষ্ট পয়েন্ট আমরা পি চিন্তা করতেছি, ধরেন পিটা এখানে। তাহলে এই বিন্দুতে যেতে হলে আমাদের কি করতে হবে? এবার আমরা একটা তলের ওপর আছি। হ্যাঁ, এটা তলের ওপর আছি, তাহলে আমাদের এই বিন্দু যেতে হলে কি করতে হবে? প্রথমে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা ধরেন এই মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এত দূর যাব, অথবা আরও চিন্তা করতে পারেন যে আমরা প্রথমে এদিকে উঠবো তারপরে যাবো, এরকম করলেও হবে। তাহলে দেখেন, প্রথমে আমরা এখান থেকে এত দূর যাব, তারপরে আমরা এইখান থেকে এইটুকু উঠবো। হ্যাঁ, এখান থেকে এত দূর উঠবো, ঠিক আছে। তো এই যে আমরা গেলাম, ধরেন আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে করলাম কি? আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর 3 মিটার গেলাম, এক্স অক্ষ বরাবর 3 মিটার গেলাম, আর এই দিক বরাবর 4 মিটার গেলাম। এদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ। হ্যাঁ, তাহলে এই যে একটা বিন্দুর অবস্থানে আমরা গেলাম, দেখেন একবার এক্স অক্ষ বরাবর 3 মিটার গেছি, একবার ওয়াই অক্ষ বরাবর 4 মিটার গেছি। এই যে দুইটা শর্ত প্রযোজ্য হলো, বা আমাদের দুই দিকে যেতে হলো, এটাই হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, এই যে এই বিন্দুতে কোনো একটা বস্তু আছে, এই বিন্দুর সাপেক্ষে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে ত্রিমাত্রিক। এইভাবে নিয়ে একটু এইদিকে নিয়ে এসে একটু ছোট করে এখানে দিয়ে দিই। হ্যাঁ, এবার আমরা ত্রিমাত্রিকের জন্য প্রস্তুত। এবার ত্রিমাত্রিক।
তো এবার আমরা এই পয়েন্টটাকে সরি আমরা লাল দিয়ে দিছিলাম না, তাহলে লাল দিয়েই দিই। এই পয়েন্টটাকে এবার 3টা অক্ষ বরাবর, তো তাহলে এটা আমরা 0,0,0 বিন্দু ধরে নিলাম। হ্যাঁ, তো এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে যে কোনো একটা বিন্দু ধরেন ওপরে ভাসছে, ত্রিমাত্রিক একটা বস্তু কি, এতক্ষণ এই জিনিসটা তলের ওপর ছিল, এবার হচ্ছে ওপরের দিকে ধরেন উঠতেছে, এটা মৌমাছি। তো ওই মৌমাছিকে আমি পি বিন্দু চিন্তা করতেছি। হ্যাঁ, এটা পি পয়েন্ট। তাহলে কি যেতে হলে আমাদের কী করতে হবে, প্রথমে এক্স অক্ষ বরাবর দিকে যেতে হবে, তারপরে এখান থেকে ওয়াই অক্ষের সমান্তরালে আবার এত দূর যেতে হবে, এত দূর যেতে হবে, তারপরে এইখান থেকে এই দিকে আমাদের উঠতে হবে এতটুকু। হ্যাঁ, তাহলে দেখেন প্রথমে আমাদের কি করতে হলো, প্রথমে আমাদের করতে হলো কি এইদিকে এইদিকে ধরেন আমরা গেলাম হচ্ছে প্রথমে 10 মিটার, তারপরে এই যে এই দিক বরাবর আমরা গেলাম ধরেন যে 2 মিটার, আর এই যে এই দিক বরাবর আমরা উপরে উঠলাম, এটা হচ্ছে ধরেন 13 মিটার। তাহলে এই যে আমরা একটা বিন্দুতে যেতে হলে আমরা 3টা শর্ত আমাদের লাগলো। আমরা প্রথমে হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ছিল হচ্ছে ওয়াই অক্ষ, এটা ছিল জেড অক্ষ। হ্যাঁ, তো আমরা হচ্ছে বিন্দুটা পৌঁছানোর জন্য কয়টা শর্ত লাগছে আমাদের, 3টা। তো এই কারণে ওটাকে আমরা বলতেছি কি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ওকে, তাহলে আমাদের এটা ডান। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার দেখেন প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামোটা যে বিন্দুতে থাকে সেটাই প্রসঙ্গ বিন্দু। এখানে একটু হালকা করে লেখাও আছে, এটা একটু দেখেন আপনারা, যে প্রসঙ্গ বিন্দু যে বিন্দুর সাথে তুলনা করে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু। আচ্ছা সরি, এখানে একটা কথা একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে একটু আমি এটা ঠিক করে দিই, তাকে প্রসঙ্গ বিন্দু বলতে হবে, এটা আমি ঠিক করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, এটা প্রসঙ্গ বিন্দু বলে। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের ডান। পরের স্লাইডে যাচ্ছি। এবার দেখেন স্থিতি। স্থিতি জিনিসটা কি এটা আমরা একটু দেখব। স্থিতি দেখেন সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, সময়ের সাথে সাথে বলতে এখানে সময়ের সাথে সাথে বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তবে ওই বস্তুকে ওই কাঠামোর সাপেক্ষে স্থির বস্তু বলে, এবং বস্তুর এই অবস্থান অপরিবর্তিত থাকার ঘটনাকে কি বলে, স্থিতি বলে। অথবা যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে অবস্থান পরিবর্তন করে না তখন তাকে স্থিতি বলে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা সুন্দর এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা দেখবো। চলেন আমরা প্রথমে একটা কাজ করি, এখান থেকে দুটো রেখা টেনে নিই, এই পজিশন থেকে এই দিক থেকে একটা আর এই দিক থেকে একটা। ওকে, তারপরে আমরা দুইটা একই ধরনের মানুষ আমরা এঁকে ফেলবো। আচ্ছা, দেখেন এইখানে ধরলাম একটা মানুষ, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু সেট করে নিই। হ্যাঁ, তো এটাকে আমরা একটা কাজ করি, সরি। ওকে, আমরা হচ্ছে এখানে একটা মানুষ এঁকে ফেলি, ওরকমভাবে এঁকে ফেললাম। আচ্ছা, এখানে একটা কাজ করেন, দেখেন এইখান থেকে এই লোকের থেকে এই গাছ থেকে এই লোকের ডিস্টেন্স কত ছিল, এক্স মিটার, তাহলে এইখানেও এক্স মিটারই হবে। তো আমি ধরে নিচ্ছি এইখানে যখন ছিল এই লোকটা তখন বাদ ছিল হচ্ছে 4টা PM, মানে বিকেল 4টা, আর এই সময় যখন আসছে যখন বাজে হচ্ছে 4টা 5 PM। আচ্ছা, তাহলে এবার দেখেন কি হবে, আমাদের যে কথা সংজ্ঞাটা এই সংজ্ঞার সাথে আমরা একটু মিলাবো। হ্যাঁ, দেখেন সময়ের পরিবর্তনের সাথে সাথে, মানে সময়ের সাথে সাথে দেখেন এখানে ছিল হচ্ছে 4 PM, এখানে 4 PM, মানে সময় পরিবর্তন হয়েছে কোনো বস্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। এটাকে আমরা প্রসঙ্গ কাঠামো চিন্তা করতেছি। হ্যাঁ, গাছটা
এটা হচ্ছে এই ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো, এটা লিখে দিই, সরি। এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ওকে, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন যে আমি যে জিনিসটা আসলে দেখাতে চাচ্ছিলাম, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে হ্যাঁ সময়ের পরিবর্তন হয়েছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, এই যে গাছ প্রসঙ্গ কাঠামো এই সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন না হয়, দেখেন এ আগে ছিল এক্স মিটার দূরে, এই যে এইটুকু ছিল এক্স, এই যে এইটুকু ছিল এক্স, ঠিক পরবর্তীতে এসে দেখেন এইখান থেকে এইখানকার দূরত্ব কি হয়েছে, এক্স না? তাহলে এর কি অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে? যদি পরিবর্তন না হয় তবে ওই বস্তুকে ওই কাঠামোর সাপেক্ষে, মানে এই কাঠামোর সাপেক্ষে এই লোককে, এই বস্তুকে স্থির বস্তু বলে, মানে কি স্থির, স্থির বস্তু বলে, কি বস্তু? স্থির বস্তু বলে, স্থির, স্থির বস্তু। এবং বস্তুর এই অবস্থান অপরিবর্তিত হওয়ার ঘটনাকে স্থিতি বলে, মানে এই যে পুরা ঘটনাটা ঘটছে না, এই পুরা ঘটনাটাকে বলা হচ্ছে স্থিতি। কথা কি বুঝতে পারছেন? এই বস্তুটাকে বলা হয় স্থির বস্তু, এবং এই যে পুরো ঘটনা ঘটলো সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হইল না, এটাকে বলা হয় হচ্ছে স্থিতি। এই হচ্ছে বিষয়। আশা করতেছি আপনারা একদম ক্লিয়ার। আপনারা যদি সংজ্ঞা সহজতা লিখতে চান এটা লিখতে পারেন, যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে, দেখেন এই বিন্দুটার সাপেক্ষে এই যে নির্দিষ্ট দূরত্ব আছে, সাপেক্ষে সময়ের সাথে সাথে অবস্থানে পরিবর্তন করে না, কোনো অবস্থান পরিবর্তন করে নাই, তখন তাকে কী বলে? স্থিতি বলে। ঠিক আছে, আশা করতেছি ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ, ওকে, এবার দেখেন গতি, এবার হচ্ছে গতি। তাহলে গতিটা কি হবে? সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় তবে ওই বস্তুকে ওই কাঠামোর সাপেক্ষে গতিশীল বস্তু বলে, এবং বস্তুর এই অবস্থান পরিবর্তন হওয়ার ঘটনাকে গতি বলে। অথবা যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে অবস্থান পরিবর্তন করে তখন তাকে কি বলে? গতি বলে। হ্যাঁ, তো আমরা সিমিলারলি এখানে একটা এক্সাম্পল টেনে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন যে আমরা প্রথমে এইখান থেকে এখানে একটা রেখা টেনে দিচ্ছি, এটা, আচ্ছা, এখান থেকে হচ্ছে এটা, ওকে। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে এইখান থেকে আমি এখানে ধরলাম হচ্ছে এক্স মিটার, ও কলমটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স মিটার, আর এখানে একটা লোক ছিল, লোকটাকে আঁকি, এখানে একটা লোক ছিল, এই লোকটাকে আঁকি। হ্যাঁ, তো আগে এক্স মিটার দূরে ছিল, এবার ধরেন আমি ধরলাম হচ্ছে সে আরও 100 মিটার গেছে, তাহলে এক্স প্লাস 100 মিটার। ওকে, আর এখানে টাইমটা ছিল হচ্ছে ধরেন আগের মতোই সিমিলার, যে এখানে ছিল 4 PM, আর এখানে ধরেন হচ্ছে 4:10 PM। ওকে, তাহলে এবার দেখেন সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, এখানে প্রসঙ্গ কাঠামোটা কে? এই যে এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন, প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, সময়ের পরিবর্তনের সাথে সাথে এবার দেখেন সময়ের পরিবর্তনের সাথে সাথে, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, এই আগে ছিল এইখানে আর এখন হয়ে গেছে দেখেন কত অনেক দূরে চলে গেছে না? তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটা কি স্থির, মানে গতিশীল, গতিশীল বস্তু বলা হবে। আর এই যে পুরো ঘটনাটা ঘটলো না, পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটাকে বলা হয় হচ্ছে গতি। এটা হচ্ছে গতিশীল বস্তু, এটা হচ্ছে গতিশীল বস্তু, আর এই পুরো ঘটনাটা হচ্ছে গতি। ঠিক আছে, আশা করতেছি আপনারা বুঝেছেন। তো আমাদের স্থিতি আর গতিটা এখানে ক্লিয়ার। এবার আমরা স্থিতি আর গতির প্রকারভেদটা দেখব।
চলো নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এখানে স্থিতি আর গতির প্রকারভেদ দেখেন। স্থিতি আর গতির প্রকারভেদ, হ্যাঁ। স্থিতি আর গতি দুই রকম, একটা হচ্ছে পরম স্থিতি আর গতি এবং আপেক্ষিক স্থিতি ও গতি। আচ্ছা, জিনিসগুলো কেমন দেখেন। স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে স্থিতি আর গতি, অর্থাৎ যে স্থিতি আর গতিগুলা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্ণয় করা হয়, কিন্তু এই প্রসঙ্গ কাঠামোগুলো কেমন স্থির। স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে স্থিতি ও গতি নির্ণয় করা হয় সেটাকে বলা হয় হচ্ছে পরম স্থিতি ও গতি, এবং গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে স্থিতি ও গতি নির্ণয় করা হয় তাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক স্থিতি ও গতি। ঠিক আছে, এখন এখানে দেখেন একটা কথা লেখা আছে, যে এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে, কথাটা হচ্ছে এরকম যে বাস্তবে কি পরম স্থিতি ও গতি সম্ভব, বাস্তবে কি পরম স্থিতি আর গতি সম্ভব, এইটা নিয়ে আমরা একটু দেখব বাস্তবে কি আসলে সম্ভব কিনা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, যে এই যে আমার সামনে ধরেন হচ্ছে একটা কি আছে, কম্পিউটার, একটা ক্যামেরা, মনিটর এসে আছে। আমার সামনে যে কলমটা যে নড়তেছে, এই কলমটা এই যে নড়তেছে, এটা কার সাপেক্ষে নড়তেছে, পেছনে আমার ফেসটা হচ্ছে স্থির অবস্থায় আছে, মানে এই কলমটা যে নড়তেছে কার সাপেক্ষে, আমার ফেসের সাপেক্ষে, বা তার পেছনে দেওয়াল আছে এটার সাপেক্ষে। তাহলে এখানে রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করতেছে বা প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করছে আমার মাথা বা আমার চশমা, আমার মুখ, আমার ফেস, এটা, হ্যাঁ। তো এখন জিনিসটা খেয়াল করেন যে আমার মুখটা কি অবস্থায় আছে, স্থির। তাহলে এই যে স্থির অবস্থায় আছে এর সাপেক্ষে যে গতিশীল, এটাকে বলা হয় হচ্ছে কি বলেন তো, পরম স্থিতি ও গতি। আর ধরেন এমন একটা প্রসঙ্গ কাঠামো, ধরেন ফ্যান, আপনার মাথার উপর যে ফ্যানটা আছে, ওই ফ্যানের সাপেক্ষে একটা বস্তু ধরেন ঘুরতেছে, তাহলে তার সাপেক্ষে আসলে এটা কি হবে, আপেক্ষিক স্থিতি ও গতি। কিন্তু কথা হচ্ছে এই যে আমার হাতে এটা বা ফ্যানটা যা আছে, বা এই যে আমার মাথা যে স্টপ বা কোনো নড়াচড়া করতেছে না বা ঘুরতেছে না, আমি তো পৃথিবীর মধ্যেই আছি, তাই না, পৃথিবীর মধ্যে আছি না, পৃথিবী তো সবসময় ঘূর্ণনশীল, পৃথিবী সবসময় ঘূর্ণনশীল, এবং পৃথিবীর সাথে সাথে আমরাও কেমন ঘূর্ণনশীল। কিন্তু আমরা যে স্থির প্রসঙ্গ কাঠামো চিন্তা করতেছি, তাহলে এটা কি ভ্যালিড হবে? আসলে বাস্তব কথা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো বলতে পৃথিবীতে কোনো প্রসঙ্গ কাঠামো নাই। প্রত্যেকটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে কেমন গতিশীল। আর গতিশীল প্রসঙ্গ কাঠামো যদি সবগুলো হয়, তাহলে যে স্থিতি গতিগুলো থাকবে সবগুলোই হবে কি, সবগুলোই হবে হচ্ছে আপেক্ষিক, পরম স্থিতি গতি হবে না। তো এটা বলছে যে বাস্তবে কি পরম স্থিতি গতি পাওয়া সম্ভব, এটা হবে না, না, এটা হবে না। এখন সেটা কেন আমরা পরের স্লাইডে দেখব। দেখেন, এই মহাবিশ্বে এই মহাবিশ্বে সকল স্থিতি ও গতি আপেক্ষিক, কোনো স্থিতি ও গতি কি না, পরম না। কেন, কেন বলেন তো, এটা কারণটা কি? কারণ বাস্তবে স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব না। তাই বাস্তবে স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া কি না, সম্ভব না, এই কারণে। ঠিক আছে, আশা করতেছি আপনারা বুঝতে পেরেছে। এবার আসেন আমরা হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন দেখে ফেলি। তো আমরা যেগুলো পড়েছি তার মধ্যে দেখেন, প্রথমে জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো, সেগুলোর মধ্যে কিছু প্রশ্ন দেখেন। প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা পড়ে ফেলেছি, প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কাকে বলে পড়ে ফেলেছি, স্থিতি কাকে বলে, গতি কাকে বলে পড়ে ফেলেছি, এটা আমাদের ডান। তাহলে এই সবগুলো আমাদের ডান। এবার অনুধাবনমূলক বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আমরা একটু দেখি। প্রসঙ্গ কাঠামো ও প্রসঙ্গ বিন্দুর মধ্যে পার্থক্য, এটা আপনারা পারবেন। গ্যালাক্সির কেন্দ্র বা সূর্য, গ্যালাক্সির কেন্দ্র বা সূর্যকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কল্পনা করলে কি সমস্যা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা আমরা দেখবো, হ্যাঁ, এটা একটু আমরা দেখে বলবো। তারপরে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, মাত্রই বলছি এটা, এটা একদম ইজি, এটা আমরা পারবেন। আর চলন্ত বাস হতে বাহিরের গাছপালাগুলোকে গতিশীল মনে হয় কেন, ব্যাখ্যা করো, এটা আমরা ইম্পর্টেন্ট, এটা আমরা একটু একটু পরে পড়ব। আচ্ছা,
তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে দেখেন এই যে এই কোশ্চেনটার জন্য যে ব্যাখ্যাটা লাগবে আমি একটু এখানে দিই। আমরা এইটার একটা কপি করে নিই। ওকে, দেখেন এইখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে সূর্য, তাই না? সূর্য 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 থেকে ধরেন আমি এটা যে কোনো একটা বিন্দু আমি ধরে নিচ্ছি হচ্ছে পি, ধরেন এখানে একটা বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে পি। পি এই বিন্দুটা। এখন এই জায়গা থেকে এই যে সূর্য থেকে এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা ওই বিন্দুটার, এটা কেমন হয় বললাম তো? অনেক বেশি না? এই ডিস্টেন্সটা কিন্তু কি হবে? অনেক বেশি। এই ডিস্টেন্সটা কি হবে? অনেক বেশি হবে। তাহলে বলেন আমরা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কি করি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে কোনো বস্তুর অবস্থান কি করি আমরা নির্ণয় করি। এখন প্রসঙ্গ কাঠামোর দূরত্বই যদি যে বিন্দুর দূরত্ব আমরা বা যে বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করব সেটা থেকে অনেক দূরে হয়, তাহলে সেটার প্রসঙ্গ কাঠামো হলে ঝামেলা না? অনেক দূরে, এটা পরিমাপ করাই কঠিন। তো এই কারণে সূর্য বা গ্যালাক্সির কেন্দ্র, সেটাকে সূর্য বলা হয়, সেটাকে আসলে প্রসঙ্গ বিন্দু, সেটাকে আসলে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কল্পনা করলে এর ধরনের সমস্যা হবে, মানে আমাদের পরিমাপ করতে পারবো না, আসলে আমাদের ঝামেলা হবে। ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ছিল ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর লাস্টের প্রশ্নটা ইম্পর্টেন্ট, আমরা দেখবো একটু পরে। লাস্টের প্রশ্নটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এটা হচ্ছে কোন প্রশ্নের অ্যান্সার? এটা হচ্ছে এই যে এই প্রশ্নের অ্যান্সার। সরি, এটা এই প্রশ্নের অ্যান্সার, হ্যাঁ। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এবার দেখেন এখানে আপেক্ষিক বেগ বলতে একটা কথা আছে। আপেক্ষিক বেগ বলতে কি, আমি একটা এক্সাম্পল দিই আগে শুরুতে। দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে ধরেন একটা গাছ এখানে আছে, হ্যাঁ। একটা গাছ, আর এখানে একটা হচ্ছে মানুষ, এখানে একটা মানুষ, এইখানে, আর আরেকটা গাড়ি সামনের দিকে যাবে। এখানে একটা গাড়ি, এই গাড়িটা সামনের দিকে গতিশীল, এই লোকটাও সামনের দিকে গতিশীল। তো কত বেগে সেটা আমি বলতেছি। এই ধরেন যাচ্ছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে এই সামনে, এই দিকে। আর এ যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগের সামনে, হ্যাঁ। আর এই গাছের উপরে একটা স্থির করে একটা লোক বসে আছে। এ কেমন? এ হচ্ছে স্থির, হ্যাঁ। তো এখন কিছু কোশ্চেন আপনার কাছে ছুড়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে 1 নাম্বার। দেখেন, সেটা হচ্ছে এটাকে একটা জিনিস করে দিই, এটা বস্তুগুলোর নাম দিয়ে দিই। এই গাড়ির নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে বি, আর এটার নাম হচ্ছে এ। তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এ এর কাছে বি কে কেমন মনে হবে, অথবা এ এর সাপেক্ষে বি এর
বেগ কেমন হবে? এই তো এটা। তো সিমিলারলি 2 নম্বর প্রশ্নটা কেমন হবে? এ এর কাছে সি কে কেমন মনে হবে, অথবা এ এর সাপেক্ষে সি এর বেগ কেমন হবে? ঠিক আছে। 3 নাম্বার দেখো, বি এর কাছে সি কে কেমন মনে হবে, অথবা বি এর সাপেক্ষে কেমন হবে। 4 নম্বরটা হচ্ছে সি এর কাছে বি কে কেমন মনে হবে, অথবা সি এর কাছে বি কে কেমন মনে হবে। এই হচ্ছে আমাদের অল ওভার কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলোকে আমি একটা কাজ করি। আমি হচ্ছে তার আগে এখানে, আচ্ছা এগুলো হচ্ছে কোশ্চেন, তো আমি একটা কাজ করি। এখান থেকে দেখো, ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করে ফেলি। হ্যাঁ, তারপর এই জিনিসগুলোকে একটু আমি ছোট করে দেব। ওকে, এবার দেখো, আচ্ছা তাহলে এটা কথা বলো তো, যে এ এর কাছে বিকে কেমন মনে হবে। এর কাছে আসলে বিকে কেমন মনে হবে? এ তো স্থির, তাহলে এ তো স্থির, এর কাছে বিকে কেমন মনে হবে, বা এর সাপেক্ষে বি কেমন মনে হবে? এ তো স্থির, তাহলে ও দেখবে যে বি বস্তুটা, বি বস্তুটা 10 মিটার/সেকেন্ড বেগে সামনে চলে যাচ্ছে। এটা, আর এটা কি এর কাছে সি কে কেমন মনে হবে? এটা হচ্ছে 20 আছে না, 20, তো 20 মিটার/সেকেন্ড বেগে সামনে চলে যাচ্ছে, এটা হবে। এবার দেখেন বি এর কাছে সি কে কেমন মনে হবে। আচ্ছা, এই জিনিসটা পড়ার সময় আমি একটা জিনিস আপনাকে মনে করাই দিই, যে বি এর কাছে সি কে, মানে এই বি এর কাছে সি কে কেমন মনে হবে। ঠিক আছে, বি এর কাছে সি কে কেমন মনে হবে। আচ্ছা, এটা একটা বাস্তব বাস্তব যদি এক্সাম্পল দিই আমি, তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন। আপনারা অনেক সময় অনেক হয়েছে না, ধরেন একটা বাসে উঠেছেন, বাসে উঠেছেন, তখন হচ্ছে একটা অন্য একটা বাস বা অন্য একটা কার আপনার পাশে দিয়ে চলে যাচ্ছে। তো আপনি এই সময় নোটিস করলেন যে আপনার গাড়িটা 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তো আপনার বাসকে যেহেতু ওই কারটা বা অন্য একটি বাসটা অতিক্রম করতেছে, তার মানে 100% শিওর আপনার বাস থেকে বা গাড়ি থেকে ওটার বেগ বেশি আছে। কিন্তু তারপরেও আপনার কাছে ওরকম কেন মনে হচ্ছে যে অল্প আস্তে করে পার হয়ে গেল? আসলে দেখেন, যখন একটা গতিশীল বস্তু, এই যে এই একটা গতিশীল বস্তু না, এই একটা গতিশীল বস্তু, একটা গতিশীল বস্তু যখন অন্য একটা বস্তুর কি করে, অবস্থান পরিমাপ করে বা বেগ পরিমাপ করে, তখন সেটা কি হয়ে যায়? আপেক্ষিক বিষয় হয়ে যায়। একটা গতিশীল বস্তু যখন অন্য একটা গতিশীল বস্তু বা স্থির বস্তু যাই হতে পারে, স্থির তো একটা গতিশীল, মানে 0 মিটার/সেকেন্ড বেগ গতিশীল। তো একটা গতিশীল বস্তু যখন অন্য একটা গতিশীল বস্তুর বেগ বা অবস্থান পরিমাপ করে, সেটা হয়ে যায় কেমন? সেটা হয়ে যায় আপেক্ষিক। তো ওই যে কমটা লাগতেছে কেন? কতটুকু কম লাগতেছে? দেখেন আপনার গাড়িটা যে বেগে যাবে, ধরেন আপনার গাড়ি যদি 60, আপনার গাড়ি ধরেন যে 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আর ওইটা যাচ্ছে হচ্ছে 70 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে আপনি যে বেগে যাচ্ছেন সেই বেগটা এখান থেকে বাদ যাবে, অর্থাৎ এই 70 - 60 আলটিমেটলি আপনি দেখতে পাবেন হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে। 10 মিটার/সেকেন্ড বেগে কি হচ্ছে? সামনের দিকে আগাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আশা করতেছি আপনি বুঝতে পারছেন। তো এখানে যে বিষয়টা এখন, যে তাহলে বি এর কাছে সি কে কেমন মনে হবে, তাহলে দেখেন, তাহলে এ যেহেতু, এ যেহেতু কি করতেছে, 10 মিটার/সেকেন্ড বেগ করে যাচ্ছে, তাহলে ওর কাছে, মানে ওর কাছে কি মনে হবে, ওই যে বস্তুটাকে দেখতেছে
ওর বেগ থেকে ওর বেগের সমান বেগটা কাটাকাটি হয়ে যাবে। তখন হবে কি, তখন হবে হচ্ছে যে 20 - 10 অর্থাৎ 10 মিটার/সেকেন্ড বেগে সামনে চলে যাচ্ছে। হ্যাঁ, আর সি এর কাছে বিকে কি মনে হবে? এই সি এর কাছে বিকে কি মনে হবে? সি এর কাছে বিকে কি মনে হবে? এর কাছেও সেম জিনিস মনে হবে যে 20 - 10 মিটার/সেকেন্ড বেগে। এবার এ যেহেতু সামনের দিকে আগে যাচ্ছে, তাহলে ওর কাছে মনে হবে কি এই বি বস্তুটা কি হচ্ছে, এই 10 মিটার/সেকেন্ড বেগে প্রতি সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড বেগে পিছায় যাচ্ছে পেছনের দিকে বেগে। পেছনে যাচ্ছে। ঠিক আছে, এটা হবে হচ্ছে বিষয়। তাহলে এই জিনিসটা আপনারা তো হয়তো বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমাদের স্পেশাল একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি আপেক্ষিক বেগে দুটা কেস পড়বো আমরা। দেখেন সেটা হচ্ছে কি, দেখেন কিরকম কেমন। এখানে আমি কি লিখতেছি, এটা হচ্ছে, এটা কেস 1, এটা কেস 2। হ্যাঁ, তো এখানে কি হবে, ধরো দুইটা গাড়ি, ঠিক আছে, দুইটা গাড়ি, এর বেগ আচ্ছা, এর বেগ 10 মিটার/সেকেন্ড আর এর বেগ 20 মিটার/সেকেন্ড, একই দিকে যাচ্ছিল এরা। এটা হচ্ছে এ গাড়ি, এটা হচ্ছে বি গাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে এ গাড়ি, এটা হচ্ছে বি গাড়ি। আচ্ছা, আর এখানে দেখেন সিমিলার, এখানে সিমিলার একটা ঘটনা ঘটানো যাবে, সেটা হচ্ছে এখানে আমরা এটা আঁকলাম, কিন্তু এখানে জাস্ট একটা জিনিসের চেঞ্জ আসবে, সেটা হচ্ছে কি এটা চেঞ্জ করে দিয়ে আমি এই দিকটা আবার এই দিক করে দিব। হ্যাঁ, এটা করে দিব। আচ্ছা, এবার দেখেন তো এইখানে এ গাড়ি আর বি গাড়ি, তাহলে এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার, যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত, আর 2 হচ্ছে বি এর সাপেক্ষে এ এর বেগ কত। ঠিক আছে, তো এই দুটা সিমিলার, এই দুটা কোশ্চেন হচ্ছে আমরা উভয়ের ক্ষেত্রেই করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন, একই দিকে যেহেতু যাচ্ছিল, শুরুতে একই দিকে যেহেতু যাচ্ছিল, তাহলে এর কাছ থেকে কি মনে হবে, এর কাছে মনে হবে যে এ যেহেতু কম, তাহলে এ যেহেতু বেশি, তাহলে এর যে বেগটা, এই যে এর যে বেগটা, এর যে বেগটা এর থেকে কাটাকাটি হয়ে যে বেগটা থাকবে সেই বেগও সামনের দিকে আগাবে। তাহলে এটা হচ্ছে কিভাবে, হচ্ছে কিভাবে, তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে কিভাবে, এই 20 এই 20 - 10 অর্থাৎ 10 মিটার/সেকেন্ড সামনে, এটা সামনের দিকে যাবে। কিন্তু এখানে একটা জিনিস তাকান, বি এর কাছে একে কেমন মনে হচ্ছে, বি এর কাছে একে কেমন মনে হচ্ছে, এই 20 - 10
সমান 10 মিটার পার সেকেন্ড, কিন্তু বিটা যেহেতু বেশি দূরে আগাচ্ছে, তাহলে কি হবে আপনার বি এর কাছে মনে হবে যে এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড করে পেছনের দিকে চলে যাচ্ছে, পেছনে। ঠিক আছে, এটা মনে হবে। আচ্ছা, এবার এখানে দেখি। আচ্ছা, তাহলে এখানে আসলে ঘটনাটা ঘটলো কি? তাহলে দুইটি গাড়ি যখন একই দিকে যাবে, তখন এদের আপেক্ষিক বেগ হবে দুইটার বিয়োগফল। ঠিক আছে, একই দিকে গেলে আমি একটু লিখে দিই এটা। একই দিকে গেলে, অর্থাৎ এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। তাহলে অতএব আবেগ মানে আপেক্ষিক বেগ, এটা হবে V1 - V2, মানে বড় থেকে ছোটটা বিয়োগ হবে আর কি। ওই জন্য এই চিহ্নটা দিলাম, হ্যাঁ। আর যদি এখানে কি হয় দেখেন, এখানে হচ্ছে কি মুখোমুখি এভাবে আসতেছে, তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল আপনার কি হয়, কোনো একটা গাড়ি যদি কোনো সময় আপনার ফেস টু ফেস চলে আসে, দেখেন কি হয়, সাত করে চলে যায়, এই দিক দিয়ে সাত করে চলে যায়, এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে সাত করে চলে যায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কীভাবে হয় জিনিসটা, এই ক্ষেত্রে আসলে দুইজনের কাছেই দুইজনের যে বেগ থাকে, ওই বেগটা যোগ হওয়ার পরে যে বেগটা হয়, যে কোনো একজনের কাছে মনে হয় যে সে মোট যত বেগ হবে শত বেগে আমাকে পাস করে চলে গেল। তাহলে এর কাছেও মনে হবে যে কি কত বেগে দুজনে যোগ করে, এর কাছেও মনে হবে যে হচ্ছে 10 + 20। এখানে তো সামনে পিছনে কিছু নাই, দুজনেই দুই দিকে চলে যাবে। এটাও হবে 10 + 20, মানে 30 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। এটা হবে বিষয়টা। আর দেখেন, এখানে হলে বিপরীত দিকে হলে, বিপরীত দিকে হলে এদিকে V1 আর এদিকে V2, তাহলে কি হবে, আবেগ। এটা হবে এটা হবে হচ্ছে দুটোর যোগফল, তাহলে V1 + V2। ঠিক আছে, V1 + V2, দুটোটা সুন্দর করে লিখে দিই। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই দুটো জিনিস যদি আপনার জানা থাকে, তাহলে আপনি আপেক্ষিক বেগের বিষয়টা পারবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এটা হবে বিষয়। আচ্ছা, এবার যে আমাদের যে কোশ্চেনটা ছিল, দেখেন খেয়াল করেন, যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা তো এরকম মনে হয় কেন? তো এই কোশ্চেনটা দেখেন কেন এরকম মনে হয়, আমি একটু বলি। কেন এরকম মনে হয় আমি একটু বলি। এটাকে এইখানে একটু নিয়ে আসি, আর এটা এখানে থাক। আচ্ছা, এটাকে আমি একটু মুছে দিব। ঠিক আছে, ধরেন এখানে একটা গাছ, এখানে এরকম একটা গাছ আছে, সরি, এখানে একটা গাছ আছে, আর এখানে হচ্ছে মানে ট্রেনটা ধরে এইদিকে যাচ্ছে। তো ট্রেনের মধ্যে একটা লোক আছে, ও বসে আছে, হ্যাঁ। ট্রেন তো দেখতে পারে না, ট্রেনের মধ্যে যে লোকটা আছে ও দেখতেছে আর কি, ট্রেনের এটা মাথা দিয়ে দিলাম, হ্যাঁ। এত বেগে যাচ্ছে, এখন দেখো মনে হচ্ছে যে ট্রেনটা, আমি ধরলাম যে ট্রেনটা হচ্ছে সামনের দিকে, 30 মিটার পার সেকেন্ড, 30
কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, হ্যাঁ, এত বেগে যাচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এ তো কত, এর বেগটা কত, এর বেগ তো 0 মিটার পার সেকেন্ড, আর এর বেগ কত, 30। এখন জিরো তো এইদিকেও হতে পারে এইদিকেও হতে পারে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তো, যখন তুমি ট্রেনটা সামনের দিকে চলে যাবে, তখন এর কাছে কি মনে হবে জানো, এ যখন ধর এখন তো একটু পরে এখানে থাকবে না, একটু পরে কোথায় চলে যাবে, এই সাত করে কোথায় চলে যাবে, এই একটু পরে সাত করে এইখানে চলে আসবে, ঠিক আছে। তখন তখন এর কাছে, এই যে তখন এর কাছে কি মনে হবে আসলে বলো তো, তখন এর কাছে কি মনে হবে, এই যে এই লোকের কাছে এই গাছটাকে কি মনে হবে, তখন মনে হবে কি রে, আমি যে বেগে যাচ্ছিলাম, আমি ধরলাম ধরো একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি হবে, আপেক্ষিক বেগটা কি হবে তোমরা জানো, কিন্তু আপেক্ষিক বেগটা কি হবে, আপেক্ষিক বেগটা হবে যদি গতিশীল বস্তুর সাপেক্ষে, তাহলে বেগ এটা হবে যে 30 - 0 মানে 30। এখন কোন দিকে দেখবে যেতে, এটাই হচ্ছে বোঝার বিষয়। তাহলে দেখো এখান থেকে এই দিকে যদি ও চলে যায়, এখান থেকে এই দিকে যদি ও চলে যায়, তাহলে এই গাড়ির কাছে কি মনে হবে যে এই গাছটা আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে, মানে গাছ নেই এখানে, যত যা কিছু থাকবে এ যখন এই দিকে চলে যাবে, এই দিকে যখন চলে যাবে, এই দিকে যখন চলে যাবে, তখন কি মনে হবে যে এই জিনিসটা এখান থেকে চলে যাচ্ছে। এর বেগ যদি 10 হইতো, তাহলে এ আসতে যেত, এ জুড়ে যেত, তাহলে প্রত্যেক সেকেন্ডের কাছে কি মনে হতো যে এ একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব পিছনে চলে যাচ্ছে, হ্যাঁ। তো এর কাছে, এই লোকের কাছে মনে হবে কি এই গাছপালা বা সাইডে বা আশেপাশে যে জমি জমা আছে সব কিছু কি চলে যাচ্ছে, পিছনের দিকে চলে যাচ্ছে। কেন হবে? আপেক্ষিক বেগের কারণে। আশা করছি তোমার বিষয়টা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। তো আমি এটা একটু লিখে রাখি যে এটা আগে, এটা আগে, আর এটা হচ্ছে পরে, আর ঠিক আছে, এটা আগে এটা পরে, ওকে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো আমার মোটামুটি সব কোশ্চেন শেষ। এবার আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, তাহলেই হবে। তাহলে স্থির বস্তুর অবস্থানকে কি বলে? স্থির বস্তুর অবস্থানকে বলা হয় স্থিতি, হ্যাঁ। এটা আমাদের শেষ। চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থানকে কি বলে? ওকে, সুন্দর প্রশ্ন। এবার দেখো, দেখি আমরা যে জিনিসটা শিখলাম এটা একটু কাজে লাগবে এবার। এটা একটা ট্রেন ধরো, ঠিক আছে, এটা ট্রেন, ট্রেনের হচ্ছে চাকা দিয়ে দিই, এটা ট্রেনের চাকা, হ্যাঁ। এবার ট্রেনটার আমি লাইট দিয়ে দিচ্ছি এইদিকে, সামনের দিকে, এইদিকে, হ্যাঁ। এখন দেখো আমি ধরে নিলাম যে ট্রেনটা সামনের দিকে একটা নির্দিষ্ট বেগে আগাচ্ছে। এটা দিলাম হচ্ছে, এটা দিলাম হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আচ্ছা, এখন এইখানে দুই বন্ধু বসে আছে ট্রেনের মধ্যে মুখোমুখিভাবে, এখানে এইদিকে এ, এদিকে এ। তাহলে এটা যদি 80-তে যায় তাহলে এ কত বেগে যাচ্ছে? এ, এ আর এ কত বেগে যাচ্ছে? দেখো তো, এও যাচ্ছে 80-তে, 100% শিওর। কারণ কোন একটা গাড়িতে থাকলে গাড়িটা যে বেগে যায় ভেতরে অভ্যস্ত সকল বস্তু একই বেগে যাবে। তাহলে এও 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে একই দিকে, এও 80 কিলোমিটার যাচ্ছে আরেক দিকে, একই একই দিকে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে এ ধরলাম, এটা একে বি ধরলাম। তাহলে এ সাপেক্ষে বি এর বেগ কত? একই দিকে কাজ করতেছে, একই দিকে, তাহলে আপেক্ষিক বেগ কি হবে? তাহলে আপেক্ষিক বেগ কি হবে? একই দিকে আপেক্ষিক বেগ কি হবে? ওরটাও 80, এরটাও মাইনাস, একই দিকে থাকলে বিয়োগ হবে, তাহলে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি এরা একজনের সাপেক্ষে আরেকজন স্থির থাকবে। কিন্তু এর জিনিসটা চিন্তা করো, যদি বাহিরে কোনো একটা লোক থাকে, বাহিরে, ধরো বাহিরে, এটা বাহিরে, এর কাছে একে কি মনে হবে, আর এর কাছে একে কি মনে হবে বলো তো? এর কাছে একে মনে হবে যে 80 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে, এর কাছে একে মনে হবে 80 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে। কারণ এটা তো আর আপেক্ষিক না, কারণ এ তো স্থির, এ তো গতিশীল না। আমরা যখন গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে
স্থিতিও গতি নির্ণয় করি, তখন সেটা আপেক্ষিক হয়ে যায়। তাহলে দেখো, এর সাপেক্ষে যদি বিয়ের করো তাহলে এও গতিশীল এও গতিশীল, তাহলে গতিশীল প্রসঙ্গটার সাপেক্ষে বা চিন্তা করতেছি, তাহলে এটা আপেক্ষিক। কারণ কি, সময়ের পরিবর্তনের সাথে সাথে এদের মধ্যবর্তী দেখো দূরত্বে কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, এরা কোনো এদিক ওদিক যাচ্ছে না। হ্যাঁ, এরা দুজনের কেউই এদিক ওদিক যাচ্ছে না, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা সেম থাকতেছে অলওয়েজ। হ্যাঁ, তাহলে এদের আপেক্ষিক বেগ কি থাকে, শূন্য থাকে। এরকম হয় না অনেক সময় যে রাস্তার যাওয়ার মাঝখানে দুইটা গাড়ির বেগ সবসময় কি থাকে, মনে হয় যে এ আর এ স্থির দাঁড়ায় আছে জানালা দিয়ে তাকালে। তো এই ঘটনা এখানে ঘটছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এর সাপেক্ষে স্থির, এই সাপেক্ষে ও স্থির। এই স্থিরটা কেমন, এটা আচ্ছা আপেক্ষিক বিষয়ের জন্য এখানে উত্তরটা হবে হচ্ছে, এখানে উত্তরটা হবে হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক স্থিতি। ঠিক আছে, এটা হবে। এবার দেখো, চলন্ত একটি বাসের ভেতরের যাত্রী বাসের সাপেক্ষে স্থির। হ্যাঁ, বাস যে বেগে যাচ্ছে লোকটাও সে বেগে যাচ্ছে, তাহলে বাসের সাপেক্ষে স্থির, গুড। ল্যাম্প পোস্টের সাপেক্ষে স্থির, না এটা হবে না, কারণ ল্যাম্প পোস্ট মানেই তো বাহিরে একটা লোক যে দাঁড়ায় আছে তার সাপেক্ষে, তাহলে এটা হবে না। বাসের অন্য যাত্রী, হ্যাঁ অন্য যাত্রীরা সেম বেগে, তাহলে এটাও হবে। তাহলে উত্তর হবে কি, নিচের কোনটি সঠিক, তাহলে 1 আর 3, এটা অ্যান্সার।